আসসালামু আলাইকুম দ্বাদশ শ্রেণী প্রিয় ছাত্রীরা, আমাদের সিলেবাস কবই শেষ হয়ে গেছে অর্থনীতির। আমরা এখন রিভিশন ক্লাস করছি তোমাদের জন্য। রিভিশন ক্লাস করতে গিয়ে আমরা তোমাদের জন্য যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজনীয় এবং আমাদের কাছে এবং তোমাদের নিজেদেরও মনে হয়েছে যে এই জিনিসগুলো হয়তো বা আরেকবার যদি আমরা একটু দেখিয়ে দিই তাহলে তোমাদের উপকার হবে। আমরা যখন তোমাদেরকে ক্লাসরুমে পেতাম তখনও তোমাদের কাছ থেকে যে প্রশ্নগুলো সবচেয়ে বেশি আমরা সমাধান করে দেওয়ার জন্য পেতাম, তাদের মধ্যে অন্যতম যে বিষয়টি সেটি ছিল হচ্ছে দ্বিতীয় যে অধ্যায়টি রয়েছে অর্থনীতি প্রথম পত্রের ভোক্তা ও উৎপাদকের আচরণের উপযোগ এবং চাহিদা যোগান নিয়ে। যেহেতু উপযোগ এবং চাহিদা যোগান হচ্ছে অর্থনীতির একেবারেই বেসিক কিছু জিনিস, তাই আগের ক্লাসে আমাদের শ্রদ্ধেয় স্যার তোমাদেরকে উপযোগের উপর একটি ক্লাস নিয়েছেন। আমি তোমাদেরকে চাহিদার সমীকরণ থেকে কিভাবে চাহিদার সূচি তৈরি করা যায় এবং চাহিদার সূচি ব্যবহার করে কিভাবে চাহিদা রেখা অঙ্কন করা যায় আমি সেই প্রক্রিয়াটি আজকে আলোচনা করব। যদিও এটি তোমরা অনেকেই জানো এবং এর আগে আমরা অনেকবারই এগুলো নিয়ে ক্লাসেও আলোচনা করেছি এবং অনলাইনেও দেখা গেছে যে বিভিন্ন টপিকসের আলোচনা এগুলো চলে এসেছে। তারপরও যেহেতু এটি একটি অঙ্কের বিষয় এবং যদিও সহজ মনে হয়, কিন্তু এটি কিছু ছোট ছোট বিষয় আছে যেগুলো অনেকেই দেখা যায় পরীক্ষার খাতায় সহজ মনে করে করতে গিয়ে ভুল করে ফেলে। এবং এ কারণেই আমি চাহিদার সমীকরণের একটি সমীকরণ নিয়ে সেটির কিভাবে আমরা সমাধান করবো, অর্থাৎ অঙ্কটি কিভাবে করে চাহিদার সূচি তৈরি করবো এবং চাহিদার সূচি থেকে কিভাবে চাহিদার রেখা অঙ্কন করব এই প্রক্রিয়াটি আমি আজকে করে দেখাবো। তোমাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আজকে ক্লাসটিতে খেয়াল করবে যে ঠিক চাহিদার সমীকরণটি যেমন আছে তেমন করে যদি একটা যোগান সমীকরণ দেয়া থাকে তাহলে যোগান সমীকরণের থেকে যে দাম এবং পরিমাণটি নির্ণয় করতে হয় তার প্রক্রিয়াটিও কিন্তু চাহিদার সমীকরণ থেকে যেভাবে বের করবে তার সেম, এবং সেখান থেকে চাহিদার সূচি যেমন করে তৈরি করতে হয় ঠিক তেমন করেই যোগান সূচিটাও তৈরি করতে হয় এবং চাহিদার রেখা যেভাবে অঙ্কন করতে হয় যোগান রেখাটাও ঠিক সেই একই প্রক্রিয়ায় করতে হয়। ভিন্ন শুধু একটা জিনিসই থাকে, সেটা হচ্ছে যেহেতু চাহিদা বিধিটি হচ্ছে গিয়ে সেখানে দাম এবং পরিমাণের বিপরীত সম্পর্ক দেখায়, আর যোগান বিধিতে বলা হয় যে দাম এবং যোগানের সমমুখী সম্পর্ক দেখানো হয়। এ কারণে চিত্রগত একটি পার্থক্য থাকবে এবং সেটি যখন তোমরা অলরেডি অনেকে এটা প্র্যাকটিস করে ফেলেছো, আর তোমরা যেহেতু দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তার কারণে তোমরা অনেকেই হয়তো বা এটা আগেই ফিল আপ করে ফেলেছো প্রথম বর্ষে। তারপরেও যেহেতু রিভিশন ক্লাস হচ্ছে আমি এই কারণেই হচ্ছে আজকে চাহিদার সমীকরণটি করে দেখাচ্ছি, তোমরা বাসায় যোগান সমীকরণটি প্র্যাকটিস করবে, ঠিক আছে? তো আমি বোর্ডে একটি চাহিদার সমীকরণ দিয়ে রেখেছি, তোমরা খেয়াল করো। একটা চাহিদার সমীকরণ আমি একটা কমন সমীকরণ নিয়েছি, যেহেতু অনেকেরই কাছে এই একটি সমীকরণ বিভিন্ন পরীক্ষাতে দেখা যায় একটা কমন সমীকরণ এটি দেয়া থাকে। ভিন্ন সমীকরণও হতে পারে কিন্তু একটা কমন সমীকরণ নিয়েছি এই কারণে যেন তোমাদের অঙ্কটি বুঝতে সুবিধা হয় এবং আমি স্টেপ বাই স্টেপ এখানে করে দেখাবো। সমীকরণটি এরকম ভাবে দেয়া থাকবে, পরীক্ষায় এই ধরনের একটা সমীকরণ থাকে যে দেয়া আছে নিম্নোক্ত চাহিদা সমীকরণটি, অথবা লেখা থাকে এরকম যে হচ্ছে চাহিদার সমীকরণ এমন একটি সমীকরণ দিয়ে লেখা থাকতে পারে যে নিচের চাহিদার সমীকরণ থেকে চাহিদার সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করো। তাহলে সমীকরণটি দেয়া আছে এরকম যে কিউটি ইকুয়াল টু কিউডি মানে হচ্ছে তোমরা জানো যে কোয়ান্টিটি অফ ডিমান্ড বা চাহিদার পরিমাণ ইকুয়াল টু 20 মাইনাস 2p, এটা হচ্ছে প্রশ্ন দেয়া থাকবে। এখন আমি সেখান থেকে কিভাবে দেখতে পাচ্ছ এখানে বোর্ডে খেয়াল করো, আমরা কিভাবে এখান থেকে সমীকরণের মানগুলো বের করে নিয়ে আসবো। প্রথমে একেবারে ছোটখাটো একটা যে বিষয় সেটা হচ্ছে এভাবে লিখে নিতে হবে যে ধরি p ইকুয়াল টু 1, ধরে নিচ্ছি p ইকুয়াল টু 1 হলে এই যে কোয়ান্টিটি অফ ডিমান্ডের যে সমীকরণটি সেই সমীকরণটিতে আমরা p ইকুয়াল টু 1 বসে কিভাবে মানটা বের করছি, কিভাবে? সুতরাং qd ইকুয়াল টু 20 মাইনাস 2 ইন্টু p, এই 2p কে 2 ইন্টু p দিলাম, 20 মাইনাস 2 ইন্টু 1 যেহেতু p ইকুয়াল টু 1 ধরেছি। এরপরে কি আসলো 20 মাইনাস 2 ইন্টু 1 ইকুয়াল টু 2, তো 20 মাইনাস 2 ইকুয়াল টু কত? 18, ঠিক আছে? ঠিক এমন করে p এর মান আমরা যখন 2 ধরবো তখন কোয়ান্টিটি অফ ডিমান্ডের মান বের হচ্ছে 16।
সিমিলারলি p ইকুয়াল টু 3 যখন হচ্ছে, খেয়াল করো QD 20 মাইনাস 2 ইন্টু 3, অর্থাৎ p এর মানটা শুধু এখানে পরিবর্তিত হচ্ছে, হয়ে মান বের হলো কত 14। p ইকুয়াল টু 4 যখন, খেয়াল করো p ইকুয়াল টু 4, ঠিক কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ যে সমীকরণটি আছে 20 মাইনাস 2p, সেখানে মানটি বসিয়ে পাওয়া যাচ্ছে 12। অর্থাৎ আমাদের যখন এরকম কোন সমীকরণ দেয়া থাকবে সেখানে আমাদেরকে মিনিমাম 1 থেকে 4টি মান বের করে নিতে হবে, অর্থাৎ p ইকুয়াল টু 1 2 3 4 এমন করে ধরে নিতে হবে মিনিমাম। এর কারণ হচ্ছে তুমি যদি একটা মানে সুন্দর সূচি এবং চাহিদা রেখা অঙ্কন করতে চাও তাহলে 4টা দাম স্তর পর্যন্ত নিলে সেটা আরো বেশি ভালো হয়। ইচ্ছে করলে কেউ 3টা নিতে পারো, কেউ 5টাও নিতে পারো, কিন্তু 4টা নিলে তোমরা, এখন যখন আমি চিত্রটা মানে সূচি তৈরি করবো, এর পরবর্তীতে চিত্রে যাব, তখন তোমরা দেখতে পাবে যে আমি কেন এই কথাটা বলেছি। আচ্ছা, এবার আমরা চাহিদার সূচিতে যাই। খেয়াল করে দেখো, তোমরা কি দেখতে পাচ্ছ এখানে? এখান থেকে দেখতে পাচ্ছ এখানে p ইকুয়াল টু 1 2 3 4, অর্থাৎ আমি এখানে যে মানগুলো ব্যবহার করেছি p এর মান, সেগুলো ব্যবহার করে আমি q কি পেয়েছি খেয়াল দেখো তো। 1 এর বেলায় পেয়েছি 18, 2 এর বেলায় 16, 3 এর বেলায় 14, 4 এর বেলায় 12। তাহলে এখানে আমরা লিখি 1 এর q হচ্ছে এখানে 18, যখন প্রাইস 2 q হচ্ছে 16, প্রাইস 3 q হচ্ছে 14, প্রাইস 4 q হচ্ছে 12। ঠিক আছে, এই যে মানগুলো পেলাম এইটাই হচ্ছে চাহিদা সূচি, অর্থাৎ মান বের করে তুমি কিন্তু সূচি পেয়ে যাচ্ছ। আমি এখানে একটু কথা বলি, যেহেতু আমি শুরুতেই বলেছি যে তোমরা বাসায় যোগান সমীকরণটা চেষ্টা করবে। যোগান সমীকরণের বেলায় ঠিক এমনই সমীকরণ একটা দেয়া থাকবে, সেই সমীকরণের মানগুলো ঠিক এমন করে ঠিক এতটুকু পর্যন্ত হুবহু হবে। জাস্ট হচ্ছে সমীকরণটা যা থাকবে সেখানে তুমি p এর মান বসিয়ে অঙ্ক করে এমন করে বের করে নিয়ে আসবে। সূচির বেলায়ও সেম হবে, p এবং q, অর্থাৎ এতটুকু পর্যন্ত চাহিদা সমীকরণ থেকে চাহিদা সূচি বের করা এবং যোগান সমীকরণ থেকে যোগান সূচি বের করার প্রসেস কিন্তু একেবারেই একই রকম। এখন আমাদের পরবর্তী প্রক্রিয়াটা কি? পরবর্তী প্রক্রিয়া হচ্ছে চাহিদা সূচি ব্যবহার করে চাহিদা রেখা অঙ্কন। যেহেতু আমি চিত্র আঁকবো, আমি আশা করছি তোমরা অলরেডি, তোমাদের কাছে সবারই খাতা এবং কলম পেন্সিল ছিল, যেহেতু আমি এখানে অলরেডি সমীকরণ করাচ্ছি, এতটুকু পর্যন্ত তোমাদের হয়ে গেছে। আমি এখন এই সমীকরণ থেকে মান যেহেতু আমি এখানে পেয়ে গেছি, অর্থাৎ যে মানটি পেয়ে গেছি সেগুলো ব্যবহার করে আমি সূচি তৈরি করেছি। এই সূচি ব্যবহার করে আমি কি করব? চাহিদা রেখা অঙ্কন করব। চাহিদা রেখা অঙ্কন করার জন্য প্রথমে আমি একটি লম্ব অক্ষ নিব, এরপর ভূমি অক্ষ। লম্ব অক্ষে হচ্ছে দাম দেখাবো, এজন্য p, এটা হচ্ছে 0, এটা হচ্ছে q। p এবং q যেহেতু আমি এখানে দাঁড় করিয়েছি যে লম্ব অক্ষে p এবং ভূমি অক্ষে q, আমার কাছে সূচিতে কিন্তু আমি মানগুলো পেয়ে গেছি। এখন আমি এখানে এগুলোকে প্লেস করব, অর্থাৎ কিভাবে বসাবো। সবচেয়ে প্রথমে যেহেতু আমার লম্ব অক্ষ আছে 1 2 3 4, তাহলে 4 ঘর। এটা নেয়ার সময় তোমরা একটু ভালো করে খেয়াল করবে, তোমাদের কাছে কাটা কম্পাসের যে কাটাটি আছে সেটি ব্যবহার করে তোমরা এমন ভাবে নির্ধারণ করবে যেন গ্যাপটা সমান হয়। এই কারণে গ্যাপটা সমান বলছি যে 1 এবং 2 এর গ্যাপ হচ্ছে 1, 2 এবং 3 এর গ্যাপ 1, 3 থেকে 4 এর গ্যাপ হচ্ছে 1। এই কারণে আমি শুরু করব কিন্তু এখান থেকে 1 2 3 4। আমি যেহেতু ফ্রি হ্যান্ড করছি এই কারণে আমার গ্যাপটা এখানে হয়তো একটু কম বেশি আছে, কিন্তু তোমরা যখন পরীক্ষার খাতায় করবে তখন আমি যা বলেছি যে তোমরা এই যে 0 থেকে 1 এই গ্যাপটা যতটুকু আছে এটা মেপে ঠিক ততটুকু পরিমাণ কাটা দিয়ে মেপে মেপে 2 3 4 এটা বসাবে। ক্লিয়ার? এখন আমি প্রাইসের লাইনে যেই সংখ্যাগুলো বসবে সেগুলো কিন্তু বসিয়ে দিয়েছি। এবার কোয়ান্টিটি লাইনে বসানোর পালা। কোয়ান্টিটি লাইনে দেখো সর্বনিম্ন কত? 12, সর্বোচ্চ 18। এখন আমি ডিরেক্ট কিন্তু বসিয়ে দিতে পারি, কিন্তু আমি ডিরেক্ট বসাবো না। কারণ হচ্ছে চিত্রটাকে পারফেক্ট করার জন্য আমি কোয়ান্টিটি লাইনটাকে এমন ভাবে ভাগ করে নিব যেন আমার 2 2 করে গ্যাপ থাকে। তাহলে দেখো আমি যদি এমন করে নেই যে 1 থেকে
20 পর্যন্ত নেই তাহলে কিন্তু আমার এক এক করে অনেক দূর যেতে হবে। আমি 2 থেকে যদি 20 পর্যন্ত নেই তাহলে হয়তো আমার 10টি ঘর হলেই চলবে। আমরা এভাবে নিতে পারি, দেখো তো 2 4 6 8 10 12। এইটার জন্য কি করব, যখন আমরা 2 করে নিচ্ছি তখন আমি কোয়ান্টিটি লাইনটাকে একটু টেনে বড় করে ফেলবো, যেহেতু আমি এখানে অনেক দূর পর্যন্ত নিব। ঠিক আছে, আমার 20 পর্যন্ত টার্গেট। তাহলে 12 এর পরে 14, এরপর 16, এরপর 18, এরপর 20। এই হচ্ছে আমার কিউ লাইন। আমি ইচ্ছে করলে এখানে 12, 14, 16, 18 কিন্তু বসাতে পারি, কিন্তু 12, 14, 16, 18 বসাতে 20 পর্যন্ত যদি আমি 18 বসানোর পরে 20 পর্যন্ত যেতে চাই তাহলে আমাকে কি করতে হবে, এই 0 থেকে খেয়াল করে দেখো, আমি এখানে একটু দেখাচ্ছি, যদি কেউ এরকম করতে চায় যে হচ্ছে এখানে 12 একদম হুবহু এখান থেকে এনে 12, 14, 16, 18 বসাতে পারো, কিন্তু এটা পারফেক্ট চিত্র হবে না। এর কারণ হচ্ছে তোমরা একটু খেয়াল করে দেখো, এই 0 থেকে 12 এইটার গ্যাপ কি 12, এইটার গ্যাপ যদি আমি 12 ধরে নেই তাহলে এই গ্যাপ কিন্তু 12 না, এই গ্যাপ কিন্তু হচ্ছে 2। বুঝতে পারছো? এই কারণেই আমরা এই কোয়ান্টিটি লাইনটাকে এমন ভাবে নিব যেন এখানে একেবারে পারফেক্ট জিনিসটা হয়। এই কারণে 2, 4 এমন করে নিলে সবচেয়ে বেশি ভালো হবে। আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। অনেকেই পরীক্ষার খাতা যখন আমরা দেখি তখন দেখি যে এই একটা ব্যাপারে অনেকেরই ভুল হয়েছে, যে এমন করে কোয়ান্টিটিটা নেয়ার পরে এই 0-র পরেই দেখা যায় এখানে 12 নিয়ে ফেলেছে এবং এখানে হচ্ছে 14 নিয়ে ফেলেছে। এখন প্রবলেমটা কোথায় হয়? প্রবলেম হয় এই গ্যাপটা মেজার করার জন্য, কারণ আমার পরবর্তী গ্যাপের সঙ্গে এই গ্যাপের সামঞ্জস্য নেই। ঠিক আছে? আচ্ছা, এখন আমার চিত্র আমি যখন নাকি এগুলোকে প্লেস করে ফেলেছি, এখন কিন্তু আমার রেখাটা জাস্ট আঁকা বাকি। একটু আমি কম্বিনেশন করি। প্রাইস যখন 1, আমার কোয়ান্টিটি কত 18, তাহলে আমার এই 1 বরাবর দেখো তো এই 18, ঠিক আছে, এখানে একটা বিন্দু। প্রাইস যখন 2 কত 16, এখানে একটা বিন্দু। প্রাইস 3 14, প্রাইস 4 12, এই যে বিন্দুগুলো আছে এই বিন্দুগুলো এখন আমি কি করব, যোগ করব। তাহলে যোগ করি। তোমরা যদি একেবারে সোজা করে আঁকতে চাও আঁকতে পারো, বা এরকম করে আঁকলেও কোনো সমস্যা নেই। এই যে রেখাটি এটি হচ্ছে চাহিদা রেখা। বুঝতে পেরেছো? অর্থাৎ আমি সমীকরণ থেকে মান বের করেছি, সূচি তৈরি করেছি, এবং সূচি তৈরি করার পরে আমি চাহিদা রেখা অঙ্কন করেছি। অর্থাৎ আমি পুরোপুরি স্টেপ বাই স্টেপ সবগুলো দেখিয়ে দিলাম, এবং এখানে যে কনফিউশনটি সাধারণত তোমরা পরীক্ষার হলে ফেস করো আমি সেটা একটু দূর করার জন্য দিলাম। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই আমার এই চিত্রটি দেখো, চাহিদা রেখাটি তোমাদের কাছে এখানে একটু বাঁকা মনে হচ্ছে। চাহিদা রেখা যেহেতু ডান দিকে নিম্নগামী, তার মানে হচ্ছে গিয়ে এটি কিন্তু বাঁকাই হবে, একেবারে স্ট্রেট নাও হতে পারে। কারণ হচ্ছে আমি এখানে যেহেতু গ্যাপটা অনেক বেশি নিয়েছি, তার মানে হচ্ছে এখানে কিন্তু আমার রেখাটা এ পাশেই চলে আসবে। তাহলে এই ডি প্রাইমই হচ্ছে গিয়ে চাহিদা রেখা। অর্থাৎ
আমাকে পরীক্ষার যে কোনো সমীকরণই দেওয়া থাকুক না কেন, সমীকরণ থেকে যদি আমি অঙ্কটি সমাধান করার প্রক্রিয়াটি আয়ত্তে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু আমি সেই মানটি ব্যবহার করে চাহিদা সূচি তৈরি করতে পারবো কিংবা যোগান সূচি তৈরি করতে পারবো, এবং সেই সূচি থেকে আমি খুব সহজেই যোগান রেখা কিংবা চাহিদা রেখা আঁকতে পারবো। আশা করছি তোমাদের মনে যে প্রশ্নটি জেগেছিল যে চাহিদার সমীকরণ কিংবা যোগান সমীকরণ ব্যবহার করে আমরা যে অঙ্কগুলো করি সেগুলো যদি স্টেপ বাই স্টেপ দেখানো হয় তাহলে ভালো হতো। তো এই প্রশ্নটির উত্তরের জন্যই আজকের ক্লাসটি আমার আসলে নেয়া। তো আশা করছি তোমাদের ক্লাসটি ভালো লেগেছে এবং তোমাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবে আশা করছি, সাবধানে থাকবে। ধন্যবাদ।